গণমাধ্যম প্রতিদিনের নির্বাহী সম্পাদক জনাব অচেতন অবস্থায় সীতাকুণ্ডের বর্তমান অবস্থা। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে অভিহিত করা হয়। এ কারণেই অগণতান্ত্রিক সরকার বা রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যমই সর্বপ্রথম লক্ষ্যবস্তুতে পরিণত হয়। অগণতান্ত্রিক সরকারগুলো নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে নিয়ন্ত্রিত তথ্য প্রবাহ ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। যেমনটি আমরা দেখেছি 2015 সালের 7 জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাক স্বাধীনতা শুধু কেড়ে নেওয়া হয়নি, তার বক্তব্য বিবৃতি প্রকাশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এমনকি তৎকালীন স্বৈর শাসক আইন করে তারেক রহমানের বক্তব্য বিবৃতি অডিও ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ও ইউটিউব থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ প্রদান করেছিল। একনায়ক সরকারের মডেল অনুসরণ করে বাংলাদেশেও পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রায় 16 বছর ধরে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গণমাধ্যমের উপর খড়গহস্ত হয়। সাংবাদিকদের উপরে হামলা, মামলা ও গ্রেপ্তার সহ দমন নিপীড়নের সকল পন্থা ব্যবহার করা হয়। তাদেরকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করে দেওয়া হয়। গণমাধ্যমকে নিয়ন্ত্রণে ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো জঘন্য আইন প্রণয়ন করা হয়। আওয়ামী লীগ আমলে গণমাধ্যম নিয়ন্ত্রণের যে সমস্ত উপাদানগুলো ছিল, সেন্সরশিপ আরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হতে পারে এমন তথ্য প্রচারের নিয়ন্ত্রণ করা হতো। আবার সরকারের বিপক্ষে গেছে এমন কোনো সংবাদ প্রচার হওয়ার পরে তা সরকারি নির্দেশে প্রত্যাহার ছিল প্রতিদিনের ঘটনা। স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রায় 16 বছর ধরে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গণমাধ্যমের উপর খড়গহস্ত হয়। দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমরা যে আশা করেছিলাম যে সাগর হত্যাকাণ্ডের বিচার অন্ততপক্ষে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অবশ্যই ত্বরান্বিত হবে, কিন্তু আমরা সেই ঢিলেতাল এখনো লক্ষ্য করছি। কিন্তু আমরা আজকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে একথা উচ্চারণ করতে চাই যে যতদিন পর্যন্ত সাগর হত্যার বিচার হবে না, ততদিন পর্যন্ত এই দাবি থেকে আমরা সরে যাব না। গণমাধ্যমের এখনকার অবস্থাটা ভয়াবহ। গণমাধ্যম চলে মেইনলি বিজ্ঞাপনের উপরে। বিজ্ঞাপন মানুষের যদি অর্থনৈতিক অবস্থা, দেশের অর্থনৈতিক অবস্থা, ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থা যদি ভালো না হয় তো বিজ্ঞাপন তো থাকবে না। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নাই, বিজ্ঞাপন নাই, তো একমাত্র উপার্জনের রাস্তা হলো বিজ্ঞাপন। তো কোনো গণমাধ্যমের অর্থনৈতিক অবস্থা ভালো না। বিশেষ করে ধরেন ছোট কাগজ যেগুলা, ছোট কাগজের মধ্যে ম্যাক্সিমাম কাগজের ছোট কাগজগুলোর মধ্যে 4 মাস 5 মাস সাংবাদিকদের বেতন নাই। বড় বড় কাগজ যেগুলো, এগুলো এখন ঝুঁকির মধ্যে পড়ে গেছে। বড় বড় টেলিভিশনগুলো ঝুঁকির মধ্যে পড়ে গেছে, সাংবাদিকদের বেতন নাই। এখন একমাত্র পেশা, যেই পেশা সংবাদপত্র এবং গণমাধ্যমের পেশা, হাতে গোনা কিছু মানুষ ছাড়া কোনো ম্যাক্সিমাম সাংবাদিকের 80% সাংবাদিকের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য নাই, সচ্ছল নাই, যেটা আমরা বিভুরঞ্জনের মৃত্যুতে আমরা দেখলাম। যখন পত্রিকায় দেখলাম বিভূভূষণ সরকার, ওনার মৃত্যুর খবর যখন জানলাম, এবং আজকে যখন আশিক ইসলামের প্রবন্ধ শুনলাম, আমার কাছে মনে হলো যে সাংবাদিকদের যে অতীত, সাংবাদিকদের যে বর্তমান, এই সবগুলোকে আসলে সামারাইজ করে বিভূষণ সরকারের মর্মান্তিক মৃত্যু। অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি ওনার মৃত্যুর কারণ কি, কিন্তু আমরা ধরে নিতে পারি উনি আত্মহত্যা করেছেন। এবং ওনার আত্মহত্যার যে কারণটা, এই কারণটাকে যদি আমরা ইনডেপথ বিশ্লেষণ করি এবং বিশ্লেষণ করার পরে সেগুলোকে রিভার্স করার জন্য আমরা যদি সবাই কাজ করি, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে সাংবাদিক এবং সাংবাদিকতার যে মান, সেই মান বৃদ্ধির জন্য আমরা কাজ করতে পারবো এবং একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারবো।